স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আর এবার থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই মুহূর্তে সচিবালয় থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কিছুক্ষণ আগে উপদেষ্টা প্রেস ব্রিফ করেছেন, তিনি আর কি ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিত জানাবেন। স্বর্ণা, গতকাল রাতে যে আইনটি পাশ করা হয়েছে বা অধ্যাদেশটি জারি করা হয়েছিল তার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে একটি নিউজ এসেছিল, যে নিউজটির সূত্র ধরে আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম উনি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে। উনি যে বিষয়টি বলেছে যে বেশ কিছু গণমাধ্যমে এই আইনটি সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে আইনটিকে পাশ করা আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছিল। মূলত মহান মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর সরকার থেকে শুরু করে যারা সশস্ত্র মুক্তি সংগ্রামে সরাসরি অংশ নিয়েছে তারা এবং যারা এই মুক্তিযুদ্ধ পরিচালনার সাথে যুক্ত ছিল তাদের সবাইকেই সমমর্যাদা এবং পূর্বের মুক্তিযোদ্ধার সংজ্ঞায়িত করা হয়েছে এবং সেটা বহাল রয়েছে। কিন্তু এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু গণমাধ্যমে সংবাদ এসেছে বলে উনি দাবি করেছেন এবং উনি বলেছে যে এটির ব্যাখ্যা ঠিক এরকম হবে না, কারণ বর্তমানে যে আইনটি পাশ করা হয়েছে এটি 72 সালেও ছিল, 18 সালে এবং 22 সালে এটা সংশোধন করা হয়েছিল। তারা মূলত সেই সংশোধনীটাকে বাতিল করে পূর্বের 72-এর যে সংবিধানে যেভাবে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়িত করা ছিল সেটাই মূলত ফিরিয়ে এনেছে। সেখানে বলা হয়েছে যে মুজিবনগর সরকার সহ যারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে সমান মর্যাদা ভোগ করবে। তবে যারা মুজিবনগর সরকারের যারা কর্মচারী ছিল তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে তারাও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা কোনো অংশে কম পাবে না। এখানে মুক্তিযুদ্ধের মানে কাউকে খাটো করা বা উদ্দেশ্যপ্রণোদিত বা কাউকে খাটো করা হয়েছে এই ধরনের কোনো আইন পাশ করা হয়নি। মূলত এটি সম্পূর্ণভাবে একটি ভুল বোঝাবুঝি থেকে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো গণমাধ্যম এটি এইভাবে প্রকাশ করেছে বলে উনি দাবি করেছেন। উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পবিত্র মহান মুক্তিযুদ্ধ, এখানে কাউকে খাটো করার কোনো সুযোগ নাই, সবাইকে সমান মর্যাদা দেওয়া। সহকর্মী শাহ ইমন আমাদেরকে জানাচ্ছিলেন সচিবালয় থেকে উপদেষ্টার ব্যাখ্যা সম্পর্কে। এবারের বাজেট একমুখী ও গতানুগতিক। বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেওয়া হয়নি, এমন মন্তব্য করে বিএনপি বলছে কালো টাকা সাদা করার সুযোগ নীতি নৈতিকতার বিরোধী। আর বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত শুল্কের কারণে কর্মসংস্থান কমবে, চাপ বাড়বে শিল্পে, বন্ধ হয়ে যাবে ছোট কারখানাগুলো। দেশে বিদেশি বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তাকেও দুষছে দলটি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কারো মতামত না নিয়েই একমুখী ও গতানুগতিক বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে। উদ্ভূত দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকে। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। বিএনপি বলছে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকিদিয়াদের পুরস্কৃত করা। নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য এটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে। খাতভিত্তিক বরাদ্দ সুষ্ঠু না হওয়ায় 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনিত। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে 10 দিন ছুটি থাকলেও অর্থনীতি স্থবির হবে না। ঈদের পরে বাজেটের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 22 জুন উপদেষ্টা পরিষদে বাজেট পাশ হবে বলেও জানান তিনি।
এরকম হলিডে পৃথিবীর অন্যান্য যে আরও বেশি হলিডে থাকে, ক্রিসমাসের সময় আমাদের 20-25 দিন হলিডে থাকে, নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে। তারপর তো আমরা ঈদের পরপর এটা আবার আমরা স্টক টেকিং করবো, কারকে হিসাব বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো যে আমরা নেব সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে। সংস্কার নাকি নির্বাচন আগে তা বাংলাদেশের সরকার এবং জনগণ ঠিক করবে, এটি জাতিসংঘের ইখতিয়ারের বিষয় নয় বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গ্বেন লুইস। করিডর সম্পূর্ণ আইনি বিষয়, এটি করার জন্য দুটি সার্বভৌম দেশের মধ্যে আলোচনা হতে হয়। যদি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোনো চুক্তি হয় জাতিসংঘ সহায়তা করবে, তবে এখনও সেরকম কিছু হয়নি বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এই কথা জানান গ্বেন লুইস। বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করবে জাতিসংঘ, তবে নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো অবস্থান নেই। During this process, we're not part of that process. The UN isn't working on it. সংস্কার আগে নাকি নির্বাচন তা বাংলাদেশের সরকার, জনগণ এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে। এটি জাতিসংঘের এখতিয়ারের বিষয় নয়, তবে আমরা সংস্কার কমিশনকে সহায়তা করতে পারি। There's a request, we will obviously support the government on the implementation. আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার 10 দিনের ছুটি। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। আগামীকাল থেকে বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস আদালত। আগে ভাগে লম্বা ছুটির ঘোষণা থাকায় হাতে সময় নিয়ে ধীর স্থিরভাবে রাজধানী ছেড়ে যেতে পারছেন সাধারণ মানুষ। তবে ছুটি শুরুর আগের দিন হওয়ায় সকাল থেকে পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড় দেখা গেছে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ঈদের বিশেষ ট্রেন যাত্রা। নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আগামী 9 দিন চলবে এসব ট্রেন। লম্বা ছুটিতে এবার বেশ স্বস্তিতে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে 21টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে, শুধু ঈদের বিশেষ ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। ঈদুল আজহার লম্বা ছুটি শুরু হচ্ছে কাল থেকে, তবে আজ সকাল থেকেই পথে পথে রাজধানী ছাড়া মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ট্রেনে ঈদযাত্রা এবার চাপ কেমন দেখছেন এবং বিশেষ ট্রেনগুলো কিছুটা বিলম্বিত হচ্ছে, এখনও সেটি চলমান রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে আর কিছুদিন পরেই ঈদ, ঘরমুখে ঢাকাবাসী প্রিয় মানুষদের সাথে গ্রামে যে ঈদ করার জন্য আমরা দেখেছি সকাল থেকেই কিছুটা ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায়। আজকের যেহেতু সরকারি অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই বেলা বেলার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেড়েছে স্টেশনে। তবে এখন পর্যন্ত আরেকটু তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত 31টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এর মধ্যে শুধু একটি যে বিশেষ ট্রেন ছিল সেই ট্রেনটা ছাড়া বাকি সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে যত ভিড় বাড়ুক তারা এবার যথেষ্ট পরিকল্পনা নিয়েছে এবং সেই অনুযায়ী তাদের প্রিপারেশন আছে। তারা কোনো ধরনের ভোগান্তি এবং ট্রেন শিডিউল পেপার যেন না হয় সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং পাশাপাশি ব্ল্যাকের যেন কোনো টিকিট বিক্রি না হয় সেই বিষয়গুলো তারা মনিটরিং করছে এবং এই বিষয়ে তারা ম্যাজিস্ট্রেট পরিচালনা করছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্টেশনে, কমলাপুর স্টেশনে পরিদর্শন এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনিও এখনো অবশ্য গণমাধ্যমের সাথে কথা বলেনি। তিনি স্টেশনে এসে যাত্রী এবং সব ধরনের খোঁজ খবর নিচ্ছেন, কোনো ধরনের ভোগান্তি বা কোনো অনিয়ম কিছু আছে কিনা এই বিষয়গুলো তিনি খোঁজ নিচ্ছেন। আপনি এছাড়া আমরা দেখেছি এখানে ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। যাদের কাছে টিকিট নাই তাদের কিন্তু চেক করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু স্টেশনে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বাইরেও কিন্তু দেখেছি সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। আপনার বলি যে আজকে কিন্তু মোট 63 জোড়া ট্রেন কিন্তু যাবে, এর মধ্যে 43 জোড়া আন্তনগর এবং একটি বিশেষ ট্রেন সহ কমিউটার ট্রেন সহ মোট 63 জোড়া ট্রেন আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে কোনো ধরনের এই শিডিউল পেপার যেন হয় এর জন্য কিন্তু 9টা ট্রেন এয়ারপোর্ট স্টেশনে থামবে না, সেটাও কিন্তু তারা রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এইখানে পরিদর্শন করতে এসেছেন এবং তিনিও টিকিট কালোবাজারির বিষয়ে যেন কোনো না হয় সে বিষয়েও কিন্তু তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।
ফায়ার সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং গৃহমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আমরা ইতিমধ্যেই গতকাল যে প্রজ্ঞাপনটা সরকার থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই খবরটা ভিত্তিহীন। এছাড়াও আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজকে একটা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন। আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক আজম জনাব ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন পরিষ্কারভাবে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা, তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। তিনি জানান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কর্তৃপক্ষরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি জানান 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এই বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আর আমরা শুধু এটা নয়, আমরা আরও লক্ষ্য করেছি যে আরও অনেক আসলে ভুল সংবাদ আসে। আমরা নানা সময়ে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে চেষ্টা করি এই ভুল সংবাদগুলো ধরিয়ে দিতে, কিন্তু আমরা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়দেবপুর। সেখানে মূলত যে প্রধান সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে সমস্যাটি সেটা হচ্ছে যানজট। সেই যানজটের কারণে আসলে ব্যবসায়ীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কতটুকু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি ব্যবসায়ী, সেই ব্যবসায়িক খাতটা যতটুকু এগিয়েছে গাজীপুর জেলা, তার মধ্যে কিছুটা বাধা আমরা যতটুকু জানি যে যানজটের কারণে, সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? আপনারা জানেন যে আমাদের গাজীপুর অন্যতম শিল্প এরিয়া। এখানে বাংলাদেশের 40% রেভিনিউ এখান থেকে আসে। এখানে দেশি বিদেশি সহ যত আমাদের দেশের আন্তর্জাতিক এবং জাতীয় স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহ গাজীপুরে অবস্থিত। আমাদের এখানে আমার নিজের এখানেও আসলে গ্লোবাল কোম্পানি অপো মোবাইলের কারখানা আছে। এখানে অনেক বিদেশিরা এসে প্রতিদিন জব করেন। প্লাস আমার এখানেও প্রায় 15-20 হাজার ওয়ার্কার এখানে গার্মেন্টস শ্রমিক সহ আছেন। এখানে বিভিন্ন লোক ঢাকা থেকে এসে অফিস করেন এবং ওয়ার্কাররা আছেন এখানে অনেক হাজার হাজার। তারা প্রচুর সমস্যার সম্মুখীন এই যানজটের কারণে। আমাদের গাজীপুরে যে সম্ভাবনা এয়ারপোর্ট এবং ঢাকার অতি কাছে হয়, এখানে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এখানে যে শিল্প প্রতিষ্ঠান হয়েছে, সেটা এখন আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মেনটেন করা এই যানজটের কারণে। যানজটটা যদি না থাকতো, বিআরটিএ প্রকল্প আপনারা জানেন এখানে পরিকল্পনা মাফিক এটা হয়নি। এটা আমাদের যেই রকম ভোগাচ্ছে দিনকে দিন, সেটা আমাদের জন্য অসহনীয়। আমাদের অনেক বিনিয়োগের অফার আছে, এমনও হয়েছে আমাদের কাছেও বিদেশি বিনিয়োগের অফার এসেছিল। এই যানজট বা বিভিন্ন পরিস্থিতির কারণে তারা এখান থেকে চলে গিয়েছে। সো আমরা মনে করি এই যে যানজটটা হচ্ছে, এই যানজটটা নিরসন করা দরকার। আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশ এসেছে, আসার পর আমাদের সেবার মান বেড়েছে। আমাদের এখন যারা সেক্ষেত্রে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিদিন?
এটা আসলে আপনার এস্টিমেট করাটা কঠিন, তবে যানজটের কারণে এখানে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। কতটা সম্ভাবনা হারাচ্ছে গাজীপুর জেলা? অবশ্যই সম্ভাবনা হারাচ্ছে। আমি বলেছি যে আমাদের এখানেও বিদেশি বিনিয়োগের অফার এসেছিল, এই যানজট বিভিন্ন পরিস্থিতির কারণে তারা কিন্তু এখান থেকে চলে গেছে, বিদেশি কোম্পানিও এসেছিল আরো। সো আমরা মনে করি যে বিনিয়োগ যদি আমরা বাড়াতে চাই, আমরা বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, দেশের সরকার থেকেও বলা হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যানজট নিরসন করা। যানজট নিরসন হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, অবশ্যই এগিয়ে যাবে, সাথে সাথে শ্রমিক মালিক স্বস্তি লাভ করবে, আমরা নির্বিঘ্নে কাজ করতে পারবো, আরো প্রতিষ্ঠান এখানে হবে, আরো কর্মসংস্থান হবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসছি পরবর্তীতে। এইখানে যেহেতু যানজটের বিষয়টা আছে, আমার সঙ্গে যুক্ত আছেন এই যানজট নিয়ন্ত্রণে এই গাজীপুর জেলার ডিসি ট্রাফিক বিভাগের, তার সঙ্গে একটু কথা বলবো। আসলে তিনি যেটা বললেন, আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন যানজট নিরসনে, যদি একটু বলবেন। দেখুন, আসলে গাজীপুর একটা শিল্প নগরী, এখানে শত শত কলকারখানা আছে, যেখানে হাজার হাজার ওয়ার্কাররা কাজ করে। আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে এখানে। আমাদের যে ক্যাপাসিটি রোডের, এই ক্যাপাসিটির সাথে যানবাহনের পরিমাণটা কয়েক গুণ বেশি। আমাদের আপনারা জানেন বিআরটিএফ প্রকল্প যেটা আছে, যে লেন 3 যেটা আমরা এখনো চালু করা সম্ভব হয় নাই। আমরা ঢাকা থেকে ময়মনসিংহগামী ল্যান্ডটা চালু হয়েছে, আমরা সহজে পার করতে পারি, কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে ল্যান্ডটা আছে এটা এখনো চালু হয় নাই। খুব অল্প একটু কাজ আছে, এই কাজটুকু করলে আমরা এই ল্যান্ডটা চালু করতে পারলে অনেকটা কমে যাবে। আর দ্বিতীয় দেখেছি যে 3 হুইলারগুলো কিন্তু যত্রতত্রভাবে তারা গাড়ি থামাবে আসছে। আর আরেকটা সমস্যা, আপনার ঢাকা বাইপাস যে রোডটা, এই বাইপাস রোডটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নাই, যার ফলে সার্ভিস লেনে গাড়িগুলি যেতে গিয়ে অনেক সময় বিকল হয়ে যায়, উল্টে যায়, এর এই ইফেক্টটা আমার মেন রোডে চলে আসে। আর আমার আরেকটা প্রবলেম যে বিআরটিএ লেনে, যেটা মেইন লেনে যদি কোনো গাড়ি আমার নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, আমি রেকার্ড দিয়ে টো আপ করতে পারি না, এটা উল্টা এসে অনেক দূর এসে এটা আমাকে রিমুভ করতে অনেক সময় লেগে যায়। এটাও একটা শুনে আপনাদের কাছে যে প্রত্যাশা থাকবে সাধারণ মানুষের, অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন এবং কাজ করে যাবেন, সেই প্রত্যাশাই রাখছে গাজীপুরবাসী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে, ভিন্ন কোনো জায়গা থেকে নানা সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। ঈদুল আজহার আর বাকি আছে মাত্র 2 দিন। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা। সিলেটের পশুর হাটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, পশুর হাটে এখনই জমজমাট, ক্রেতা বিক্রেতারা দরদাম নিয়ে কি বলছেন? আসলে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের কাজির বাজার যে পশুর হাটটি বসেছে সেখানে আমরা এসেছি এবং দেখছি ধীরে ধীরে আসলে ক্রেতাদের আনাগোনা বেড়েছে, কারণ বৃষ্টির কারণে আসলে ক্রেতারা বাজারে আসতে পারছিলেন না। বৃষ্টি না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে জমজমাট হয়ে উঠেছে সিলেটের কাজির বাজারে যে পশুর হাটটি রয়েছে। আমরা এখানে এসে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। ক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার দামটা একটু বেশি, তবে বিক্রেতারা বলছেন দাম আসলে সহনশীল অবস্থাতেই আছে। আমরা আমাদের এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে একটু যদি বলেন, আপনি কয়টি গরু নিয়ে এসেছেন, কেমন দেখছেন এবার বাজারটা? আসসালামু আলাইকুম। আমি 9টি গরু নিয়ে আইছি চাতক থানা জালালপুর গ্রাম থেকে, আরাফাত এগ্রো ফার্ম। আমি আজকে 2 দিন হইল আসা, মোটামুটি কাস্টমার কম, দাম দর কম হইতেছে, বেচা কিনা এখনো শুরু হয় নাই। আপনার একটা বিশাল গরু দেখতে পাচ্ছি, আসলে এই গরুটার নাম কি? এবং এই গরুটা হইলো জাতে গয়াল গরু, এইটা হইলো আমাদের চাতকের রাজা বাবু, বুঝছেন, চাতক থানা বাড়ি চাতক রাজা বাবু নাম রাখছি। এটা দাম দর হইতেছে। তা আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তিনি 9টি গরু নিয়ে এখানে এসেছেন এবং সেগুলো বিক্রি করার জন্য অপেক্ষা করছেন। ঈদের মাত্র আর 2 দিন বাকি আছে। এখানে ক্রেতারাও আছেন, একটু আমরা ক্রেতাদের সাথেও কথা বলে নিব। এবার আসলে দাম কেমন দেখছেন? গরুর বাজারে এসেছেন, গরু কিনা হয়েছে কিনা? গরুর তো অনেক দাম, যে চাইছিলাম একটা মিডিয়াম ধরনের গরু কিনবো, কিন্তু তো দেখতেছি অনেক গরু আছে কিন্তু ক্রেতারাও নাই, কিন্তু ধীরে ধীরে ক্রেতারাও আসতেছে, ইনশাআল্লাহ হবে, আমরাও কিনবো, দেখি কি করা যায়, কিন্তু অনেক গরু আছে। মনে করছেন দাম তো কমার তো কোনো দেখতেছি না। এবার তো গরুর বাজার, গরু অনেক কিন্তু ক্রেতা কম, ক্রেতা তো নাই বললেই চলে, যে সবাই তো আশা করে অনেকে করার জন্য। ধন্যবাদ। শুনছিলেন স্বর্ণা, আসলে ক্রেতাদের সংখ্যা অনেক কম, গরু আছে বাজারে আছে প্রচুর গরু আছে, ক্রেতারা আস্তে আস্তে বাজারে আসছে। নয়ন জানাচ্ছিলেন আমাদেরকে কুরবানির পশুর হাটের খবর। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।
তাঁবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন হজযাত্রীরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। আজ সারাদিন সেখানে মগ্ন থাকবেন ইবাদত বন্দেগীতে। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই হবে হজের খুতবা। লাব্বাইক হুম্মা আল্লাহু লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। শুক্রবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদ উল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা ন্যাড়া করবেন হজযাত্রীরা। এবার হজ করতে সৌদি আরবে গেছেন 15 লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন 87,000-এর বেশি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।